একজনের রূপের অহংকার আরেকজনের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছিল। সেই অপমানের বিষই শক্তি হয়ে ফিরিয়ে এনেছিল দুর্ভাগ্যের মোড়। এক অহংকারী যুবক শুধু সুন্দরী নয় এই কারণে বিবাহের আসর থেকে বরযাত্রী ফিরিয়ে নিয়েছিল। কিন্তু জীবন এক নির্মম শিক্ষক। সময় তার হাতে তুলে দিল কঠোর বিচারদণ্ড। সেই অপমানিত সাধারণ মেয়েটি যখন বহু বছর পর নিজ যোগ্যতায় মহকুমা শাসক SDM হয়ে পবিত্র গোবর্ধন পরিক্রমা করতে বৃন্দাবনে গেলেন, তখন সেই অহংকারী যুবকটিকে দেখা গেল রাস্তার ধারে জীর্ণ বেশে ভিক্ষার বাটি হাতে। এই গল্প সেই রূপের গর্বের ভাঙন এবং চারিত্রিক দৃঢ়তার উত্থানের এক অসামান্য আখ্যান। বন্ধুরা, শান্তিপুর গ্রামে অঞ্জলি নামের এক সরল এবং শান্ত স্বভাবের মেয়ে থাকত। অঞ্জলি দেখতে খুব সুন্দরী ছিল না, কিন্তু তার মন ছিল স্বর্ণের মতো পবিত্র। সে বাড়ির সব কাজ চুপচাপ করত, কারো সাথে উঁচু স্বরে কথা বলতো না এবং সব সময় মুখে হাসি রেখে সব কঠিন পরিস্থিতি সহ্য করে নিত। তার বাবা শিবনাথ একজন গরিব কৃষক ছিলেন এবং মেয়ের বিয়ে নিয়ে সব সময় চিন্তিত থাকতেন। অনেক বছর ধরে পাত্র খোঁজার পর অবশেষে একটি সম্বন্ধ আসে। ছেলেটির নাম ছিল বিজয়। বিজয় দেখতে সুন্দর ছিল, লম্বা চওড়া, দামি পোশাক পরিহিত এবং নিজেকে খুব বড় মনে করত। গ্রামের মানুষজন বলতো যে বিজয় একটু অহংকারী এবং নিজের রূপ নিয়ে গর্বিত। কিন্তু অঞ্জলির বাবা ভাবলেন, মেয়ে সাধারণ, ছেলে সুন্দর, হয়তো জুটি ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। গ্রামে আনন্দের ঢেউ বয়ে গেল। লোকে বলতে লাগল, শিবনাথের মেয়ের ভাগ্য খুলে গেল, এত সুন্দর বর পাচ্ছে। অঞ্জলি শুধু চুপচাপ সব দেখতে থাকল। তার মনে ভয়ও ছিল, আশাও ছিল। সে ভাবছিল, বিজয়জি নিশ্চয়ই ভালো হবেন, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বিয়ের দিন সকাল থেকে গ্রামে ঢোল নাকাড়া বাজছিল। অঞ্জলির বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা ছিল। শিবনাথ বারবার তার মেয়েকে দেখে আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলেন। কনের সাজে অঞ্জলিকে খুব সাধারণ দেখাচ্ছিল, সাধারণ মেকআপ, হালকা লাল পোশাক এবং চোখে লজ্জা। কিন্তু এই বিষয়টি বিজয়ের চোখে খারাপ লাগার মতো। সন্ধে হতে না হতেই বিজয়ের বরযাত্রী ধুমধাম করে পৌঁছল। ব্যান্ড, বাজা, ঘোড়া, নাচ এবং ভিড় সবই ছিল। বিজয় অহংকারে ভরা মুখ নিয়ে ঘোড়ায় চড়ে হেলে দুলে আসছিল। লোকেরা তার রূপের প্রশংসা করছিল এবং তাতে তার অহংকার আরও বেড়ে যাচ্ছিল। স্টেজে অঞ্জলি আগেই বসেছিল। সে ঘোমটার আড়ালে চুপচাপ বসে অপেক্ষা করছিল। যখনই বিজয় স্টেজে উঠল এবং অঞ্জলির মুখ দেখল, সে হঠাৎ থমকে গেল। তার মুখ বিরক্তির সাথে কুঁচকে গেল। সে কিছুক্ষণ অঞ্জলির দিকে তাকিয়ে রইল। তারপর বাবার কানে ফিসফিস করে বলল, আমি এই মেয়েটিকে বিয়ে করব না, ও আমার সাথে মানানসই নয়। তার বাবা হতবাক হয়ে গেলেন। বললেন, বাবা, সবাই দেখছে, এখন এটা করো না। কিন্তু বিজয়ের ওপর অহংকারের নেশা চেপেছিল। বিজয় সেখানেই স্টেজে জোরে বলল, আমি সুন্দর, শিক্ষিত, আর এই মেয়েটি আমার যোগ্য নয়। এর চেহারা আমার সামনে কিছুই না। পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। ঢোল বন্ধ হয়ে গেল। লোকে ফিসফিস করতে লাগল। ঘোমটার ভেতরেই অঞ্জলি কাঁপতে লাগল। তার হাত ঠান্ডা হয়ে গেল। শিবনাথ দৌড়ে স্টেজে এসে হাত জোর করে বললেন, বাবা, বরযাত্রী এসে গেছে, এখন এমন করো না, আমাদের বদনাম হয়ে যাবে। কিন্তু বিজয় আরও কঠোর হয়ে গেল। সে উঁচু স্বরে বলল, আমার কারো সম্মানের চিন্তা নেই, আমি এমন মেয়েকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করতে পারি না। এই কথা শুনে অঞ্জলির মন ভেঙে গেল। ভিড়ের মধ্যে থেকে কিছু লোক বলতে লাগল, মেয়েটা তো ভালোই, ছেলেটাই অহংকারী। কিন্তু বিজয়ের কোনো পরোয়া ছিল না। সে তার বন্ধুদের বলল, চলো, ওঠো সবাই, বরযাত্রী ফিরিয়ে নিয়ে যাই, আমি এই বিয়ে করব না। সবাই হতবাক হয়ে গেল। পুরো গ্রামে শোরগোল পড়ে গেল। বিজয়ের বাবা অনেক বোঝালেন, কিন্তু সে মানল না। তারপর রাগে সে মাইক ধরে বলল, যা খুশি ভাবো, কিন্তু আমি এই মেয়েকে বিয়ে করব না, আমার বরযাত্রী ফিরে যাবে। এবং সত্যি, ঢোল আবার বাজতে শুরু করল। কিন্তু এবার আনন্দের জন্য নয়, অপমানের মধ্যে দিয়ে বরযাত্রী ফিরে যেতে লাগল। অঞ্জলি সেখানেই স্টেজে বসে কাঁদছিল। তার ঘোমটা অশ্রুতে ভিজে গিয়েছিল। তার বাবা মেঝেতে বসে পড়লেন, হে ভগবান, আমার মেয়ের কপালে এত বড় কলঙ্ক কেন লিখলে? আত্মীয় স্বজন ধীরে ধীরে সরে যেতে লাগল। সারা রাত গ্রামে শুধু একটাই কথা হচ্ছিল, বিজয় অঞ্জলিকে অপমান করেছে। সেই রাতে অঞ্জলি কোথাও কিচ্ছু বলেনি। সে শুধু একটাই কথা ভাবছিল, শুধু সুন্দর না হওয়ার কারণে কি কারো সম্মান এভাবে পদদলিত করা যায়? তার হৃদয়ে গভীর আঘাত লেগেছিল।
কিন্তু সেই রাতেই সে মনে মনে একটি নীরব সিদ্ধান্ত নিল, আমি ভেঙে পড়ব না। আমি দুনিয়াকে দেখাবো যে সৌন্দর্য নয়, সাহস আর পরিশ্রম মানুষকে বড় করে তোলে। সেই রাতে অঞ্জলি তার ঘরে চুপচাপ বসে রইল। বাইরে গ্রামের লোকেরা বরযাত্রী ফিরে যাওয়ার কথা বলছিল, কিন্তু অঞ্জলি কিছুই শুনতে পাচ্ছিল না। তার মন পুরোপুরি অসাড় ছিল। কেঁদে কেঁদে চোখ ফুলে গিয়েছিল, কিন্তু এখন অশ্রুও থেমে গেছে। অঞ্জলির মনে হচ্ছিল যেন তার সমস্ত পৃথিবী সেই সন্ধ্যায় শেষ হয়ে গেছে। তার বাবা শিবনাথ বাড়ির বাইরে চত্বরে বসেছিলেন। গ্রামবাসী আসা যাওয়া করে তাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু তার মন ভারাক্রান্ত ছিল। তিনি ভাবছিলেন, আমার মেয়ে তার কি ক্ষতি করেছিল যে তার সাথে এত বড় অপমান হলো। সারা রাত পাশ ফিরে শুয়ে অঞ্জলি শুধু একটা জিনিসই অনুভব করল, কাঁদলে কিছুই বদলাবে না। যদি আমি এখন ভেঙে পড়ি তবে সারা জীবন মাথা নিচু করে বাঁচতে হবে। সকাল হতেই অঞ্জলি উঠল। তার মুখে বিষণ্ণতা ছিল, কিন্তু ভেতরে কোথাও একটা নীরব সাহসও ছিল। সে রান্নাঘরে গেল, বাবার জন্য চা বানালো এবং আগের মতোই তার সামনে রেখে দিল। শিবনাথ তাকে দেখলেন এবং কেঁদে ফেললেন। বললেন, মা, তুই চিন্তা করিস না, আমরা তোর সাথে আছি। অঞ্জলি মাথা নিচু করে ধীরে ধীরে বলল, বাবা, আমি এখন কাঁদা বন্ধ করে দিয়েছি। আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমি আমার পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চাই। আমি কারো বোঝা হতে চাই না। শিবনাথ তার কথা শুনে অবাক হলেন। এত বড় আঘাত পাওয়ার পরও তাদের মেয়ে যে নিজে উঠে দাঁড়ানোর কথা বলবে তা তিনি আশা করেননি। তিনি সাথে সাথে বললেন, মা, তুই যা চাস তাই কর, আমি তোর সাথে আছি, যতই কঠিন হোক না কেন। সেই দিন প্রথমবার অঞ্জলি অনুভব করল যে অপমান মানুষকে নিচেও নামাতে পারে, আবার উপরেও তুলতে পারে। সে দ্বিতীয় পথটি বেছে নিল, উঠে দাঁড়ানোর পথ। কিছুদিন পর অঞ্জলি পাশের শহরে ভর্তি হল। গ্রামবাসী কটাক্ষ করল, এত অপমানের পর এই মেয়ে কিভাবে বাইরে যাবে। কিন্তু অঞ্জলি কারো পরোয়া করল না। সে রোজ সকালে বাস ধরে শহরে যেত এবং সন্ধ্যায় ফিরে আসত। সারা পথ লোকেরা তাকে দেখত, কথা বলত, কিন্তু অঞ্জলি তার পথে অবিচল ছিল। পড়াশোনা তার কাছে শুধু পড়াশোনাই ছিল না, বরং নিজেকে প্রমাণ করার উপায় হয়ে উঠেছিল। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরতে লাগল। কলেজে শিক্ষকরা তার পরিশ্রম দেখে অবাক ছিলেন। অঞ্জলি ক্লাসে সব সময় সবার সামনে বসত এবং সবকিছু মনোযোগ দিয়ে শুনত। অন্যদের চোখে সে ছিল সাধারণ মেয়ে, কিন্তু তার সংকল্পে ছিল অসাধারণ শক্তি। একদিন কলেজে কেরিয়ার কাউন্সেলিংয়ের একটি অনুষ্ঠান হল। কর্মকর্তা বললেন, যেসব ছাত্র কঠোর পরিশ্রম করে তারা সরকারি চাকরিতে গিয়ে বড় কাজ করতে পারে। অঞ্জলির হৃদয়ে একটি নতুন আলো জ্বলে উঠল। সে ভাবল, যদি আমি অফিসার হতে পারি তবে দুনিয়াকে প্রমাণ করে দেব যে সৌন্দর্য নয়, পরিশ্রমী মানুষকে বড় করে তোলে। সে সেদিনই সিদ্ধান্ত নিল যে সে মহকুমা শাসক, এসডিএম হওয়ার প্রস্তুতি নেবে। বাড়ি ফিরে সেই কথা তার বাবা ও ভাইকে জানালো। ভাই অমল বলল, দিদি, যদি তুমি এত বড় লক্ষ্য বেছে নিতে চাও তবে আমিও তোমার পাশে আছি। এখন বাড়িতে একটি নতুন পরিবেশ তৈরি হতে শুরু করল। অঞ্জলি সকালে পড়াশোনা, দুপুরে কলেজ এবং রাতে তার প্রস্তুতি, এভাবে রোজ পরিশ্রম করতে থাকল। গ্রামের লোকেরা তখনও কটাক্ষ করত, যে মেয়েকে তার বর ছেড়ে দিয়েছে সে আবার অফিসার হবে কিভাবে। কিন্তু অঞ্জলি এখন তাদের উত্তর দিতে চাইত না। তার একটাই লক্ষ্য ছিল, নিজেকে প্রমাণ করা। সময় ধীরে ধীরে পার হতে থাকল। মাসগুলো পরিশ্রমে বছরে পরিণত হল। অঞ্জলি কয়েকবার পরীক্ষা দিল, ব্যর্থও হল, কিন্তু তার মন কখনো ভাঙল না। প্রতিটি ব্যর্থতার পর সে আরও বেশি পরিশ্রম করতে শুরু করত। একদিন সকালে সরকারি ফলাফল বেরোল। অঞ্জলি কম্পিউটার খুলল, হাত কাঁপছিল। যখনই সে রোল নম্বর দেখল তার চোখ জলে ভরে উঠল। সে পাশ হয়ে গিয়েছিল, এবং শুধু পাশই নয়, সে নির্বাচিত হয়ে এসডিএম হয়ে গিয়েছিল। বাড়িতে আনন্দের ঢেউ বয়ে গেল। শিবনাথ অঞ্জলিকে জড়িয়ে ধরলেন। গ্রামবাসী যারা একসময় তাকে নিয়ে হাসত এখন তার বাড়িতে মিষ্টি নিয়ে পৌঁছতে লাগল। লোকেরা বলতে লাগল, দেখো, ভাগ্য পাল্টাতে কত সময় লাগে, অঞ্জলি এখন আমাদের গ্রামের গর্ব। কিন্তু অঞ্জলি জানত যে এটা ভাগ্য নয়, তার পরিশ্রমের ফল। সে অহংকার ছাড়াই শুধু এতটুকু বলল, যদি মানুষ সংকল্প করে তবে কোনো অপমান তাকে থামাতে পারে না। এখন সে গ্রামে নয়, শহরের বড় অফিসে কাজ করতে লাগল। তার সরকারি গাড়ি ছিল, স্টাফ ছিল
সম্মান ছিল, কিন্তু তার মনে তখনও একটাই কথা ঘুরত, যে অহংকার আমাকে কাঁদিয়েছিল এখন আমি তারই সামনে আমার জয়ের আলো নিয়ে দাঁড়াব। বন্ধুরা, অঞ্জলি এখন এসডিএম হয়ে গেছে এবং তার নতুন চাকরি শুরু হয়েছে। সে পরিশ্রম, সততা এবং সারল্যের কারণে সবার চোখে সম্মান পাচ্ছিল। লোকেরা তাকে উদাহরণ হিসেবে দেখত। কিন্তু যেদিন অঞ্জলি তার নতুন পোস্টে যোগদান করছিল, ঠিক সেই সময় দূরগ্রামে বিজয়ের জীবন উল্টে যেতে শুরু করেছিল। বিজয় সবসময় তার রূপ, পোশাক এবং দেখনদারির ওপর গর্ব করত। তার মনে হতো সৌন্দর্যই সবচেয়ে বড় শক্তি। কিন্তু অঞ্জলির বিয়ে ভেঙে দেওয়ার কয়েক মাস পর থেকেই তার জীবনে ছোট ছোট ধাক্কা আসতে লাগল। প্রথমে তার শহরের চাকরি চলে গেল। বিজয় ভাবল, কোনো ব্যাপার না, আমি এত স্মার্ট, নতুন চাকরি তাড়াতাড়ি পেয়ে যাব। কিন্তু এমনটা হলো না। যেখানেই ইন্টারভিউ দিতে যেত, বারবার প্রত্যাখ্যাত হতো। ধীরে ধীরে তার খরচ বাড়তে লাগল এবং রোজগার বন্ধ হয়ে গেল। তার বাবাও ঘরের আর্থিক চাপে চিন্তিত হয়ে পড়লেন। তারা রোজ বলতেন, বিজয়, তুই চাকরি খুঁজিস না কেন? কতদিন বাড়িতে বসে থাকবি? বিজয়ের এই কথাগুলো খারাপ লাগত, কিন্তু সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু কোনো কাজ পেল না। এখন অবস্থা এতটাই খারাপ হলো যে বিজয়ের দামি পোশাক পরা এবং বন্ধুদের মধ্যে দেখনদারি করাও বন্ধ হয়ে গেল। তার বন্ধুরাও তার থেকে দূরে সরে যেতে লাগল। যেসব লোকের সামনে সে নিজেকে হ্যান্ডসাম এবং সেরা বলতো, তারা এখন তাকে দেখে রাস্তা বদলে নিত। একদিন তার বাবা রেগে বললেন, রোজ রোজ আমাদের বোঝা হয়েও না, কিছু কাজধান্দা কর, মজুরিই কর। বিজয়ের মনে হলো তার সম্মান মাটিতে মিশে গেল, কিন্তু আর কোনো পথও ছিল না। কয়েক মাস পর বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাড়ির চিকিৎসার খরচও জোগাতে পারল না। যে সামান্য জমি ছিল তাও বিক্রি হয়ে গেল। বাড়ি বন্ধক পড়ে গেল। দেখতে দেখতে বিজয়ের সেই বাড়ি, যেখানে সে দম্ভ করে ঘুরত, এখন অন্য কারো দখলে চলে গেল। বিজয় এবং তার বাবা মাকে গ্রাম ছাড়তে হল। গ্রামের লোকেরা ফিসফিস করে বলল যে বিয়ের সময় মেয়েটিকে অপমান করেছিল, আজ সেই নিজেই দুরবস্থায় ঘুরছে। বিজয় অনেক চেষ্টা করল যে কোনোভাবে কাজ পাওয়া যাক, কিন্তু কোথাও জায়গা পেল না। পড়াশোনায় তার কোনোদিন আগ্রহ ছিল না, কোনো দক্ষতাও ছিল না। তার কাছে শুধু অহংকার ছিল, যা এখন কোনো কাজে আসছে না। কয়েক মাস ঘোরার পর বিজয়ের খাওয়ার টাকাও শেষ হয়ে গেল। সে একা হয়ে শহর থেকে শহরে ঘুরতে লাগল। বহুবার খিদেতে অজ্ঞান হয়ে যেত। কেউ দয়া করে একটি রুটি দিত, কিন্তু এই পরিস্থিতি বেশি দিন চলতে পারত না। এক রাতে সে রেল স্টেশনের এক কোণে বসেছিল। তার পোশাক পুরনো হয়ে গিয়েছিল, চেহারা রোগা এবং চোখ খালি ছিল। সে নিজেকে চিনতেও পারছিল না। তার মনে পড়ল, আমি একসময় বিয়েতে অস্বীকার করতে গিয়ে বলেছিলাম যে এই মেয়েটি আমার স্তরের নয়। আজ আমি নিজে কোথায় দাঁড়িয়ে আছি? সেই রাতে বিজয় প্রথমবার অনুভব করল যে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। কিন্তু এখন আফসোস করে কিছু বদলানো যাবে না। ধীরে ধীরে সে ভগবানের ভরসায় বাঁচতে লাগল। কেউ মন্দিরে প্রসাদ দিত, কেউ চলতে চলতে 2 টাকা দিয়ে দিত। জীবন এখন ঘুরতে ঘুরতে মথুরার দিকে চলল, সেই জায়গা যেখানে লক্ষ লক্ষ মানুষ দুঃখ ভুলে ভগবানের চরণে শান্তি খোঁজে। বিজয়ও সেখানে পৌঁছে গেল। এখন সে সকালে সকালে গলিতে ঘুরত এবং হাতে বাটি নিয়ে মানুষের কাছে কিছু খাবার চাইত। কখনো কখনো লোকেরা তাকে দেখে দয়া করত এবং বলতো, বাবা, ভগবান তোমার ভালো করবেন। কিন্তু বিজয় জানত যে সে বাবা নয়, এক ভাঙা মানুষ, যে তার অহংকার দিয়ে নিজের ভাগ্য নিজেই জ্বালিয়ে দিয়েছে। তার চেহারা এখন চেনা যেত না। সে রোগা, ক্ষুধার্ত, ছেঁড়া পোশাকে মোড়া এক সাধারণ ভিখারি হয়ে গিয়েছিল। একসময় সে বরের ঘোড়ায় চড়ে দম্ভ করত, আজ পায়ে চপ্পল পর্যন্ত ছিল না। একসময় সে সৌন্দর্যের ওপর গর্ব করত, আজ আয়না দেখার সাহসও ছিল না। মথুরার গলিতে বসে প্রায়ই সে ভগবানকে জিজ্ঞাসা করত, এইটাই কি আমার অহংকারের শাস্তি? ঠিক সেই সময় একদিন সেখানে ভিড় জমল। সবাই দেখছিল যে সামনে দিয়ে সরকারি গাড়ি আসছে। সেই গাড়িতে বসেছিলেন এসডিএম অঞ্জলি। তিনি দ্বাদশ বন পরিক্রমা করতে এসেছিলেন। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই পবিত্র ভূমিতে তার ভাগ্য তাকে এমন এক মানুষের সাথে দেখা করাতে চলেছে, যে তাকে একসময় সবচেয়ে বেশি অপমান করেছিল। প্রিয় বন্ধুরা, মথুরাতে দিন ধীরে ধীরে কাটতে লাগল।
বিজয় এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গলিতে ঘুরত, যাত্রীদের কাছে প্রসাদ চাইত এবং কখনো কখনো মন্দিরের বাইরে বসে হাত পাতত। আগে সে মানুষের সামনে মাথা উঁচু করে চলত, কিন্তু আজ তার চোখ মাটি থেকে উপরে উঠত না। সে এক গাছের নিচে বসে প্রায়ই ভাবত, আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম? ভাগ্য এক ঝটকায় সব কেড়ে নিল। মথুরার গলিতে ভজন কীর্তন চলতে থাকত, কিন্তু বিজয়ের মনে শান্তি ছিল না। সে ভগবানকেও দোষ দিতে পারত না, কারণ সে ভেতর থেকে জানত যে তার দুরবস্থার আসল কারণ তার নিজের অহংকার। এখন তাকে প্রতিদিন শুধু এটাই ভাবতে হতো যে সন্ধ্যা পর্যন্ত পেটে দুটো রুটি কিভাবে যাবে। জীবন এত কঠিন আগে কখনো লাগেনি। কখনো কখনো যখন ভক্তদের ভিড় দ্বাদশ বন পরিক্রমার জন্য আসত, তখন বিজয় ভিড়ের এক পাশে দাঁড়িয়ে যেত। লোকেরা জল, প্রসাদ এবং মুদ্রা বিতরণ করত এবং বিজয় চুপচাপ তার হাত বাড়িয়ে দিত। তার আর কারো সামনে কথা বলার সাহসও ছিল না। বিজয় এখন এক পরিচয়হীন মানুষে পরিণত হয়েছিল। না পরিবার সাথে ছিল, না কোনো বন্ধু, না কোনো আশ্রয়। পোশাক ময়লা, চুল এলোমেলো এবং চোখে গভীর ক্লান্তি। সে পুরোপুরি ভেঙে পড়েছিল। বন্ধুরা, জীবন কখনো কখনো এমন মোড়ে এনে দাঁড় করায় যেখানে অতীত হঠাৎ সামনে এসে যায়। একদিন সকালের কথা, সূর্যের হালকা রশ্মি মন্দিরের দেওয়ালে ঝলমল করছিল এবং দ্বাদশবন পরিক্রমা শুরু হয়ে গিয়েছিল। ভক্তদের পায়ের আওয়াজ আর রাধে রাধের গুঞ্জনে পুরো পরিবেশ ভক্তিতে ভরেছিল। সেই সময় বিজয় একটি গাছের নিচে বসেছিল, হাতে একটি পুরনো বাটি নিয়ে। সে ভেবেছিল যে পরিক্রমা করতে আসা লোকেরা হয়তো তাকে কিছু দেবে। এই সময় হঠাৎ একটি সরকারি গাড়ির হর্ন শোনা গেল। লোকেরা রাস্তা ছেড়ে দিতে লাগল। গাড়িতে লাল বাতি ছিল এবং নাম্বার প্লেটে লেখা ছিল গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশ। সবাই সম্মানের সাথে একদিকে সরে গেল। গাড়ি ধীরে ধীরে থামল এবং তা থেকে একজন মহিলা কর্মকর্তা নামলেন। তিনি ছিলেন এসডিএম অঞ্জলি। অঞ্জলি আজ তার টিমের সাথে পরিক্রমা পথের পরিদর্শন করতে এবং নিজেও দর্শন করতে এসেছিলেন। তিনি হালকা রঙের পরিপাটি স্যুট পরেছিলেন এবং তার সাথে নিরাপত্তা রক্ষীরাও ছিলেন। বিজয় মানুষের পায়ের ফাঁক দিয়ে তাকিয়ে যখনই সেই মহিলাকে দেখল, তার মনে হলো এই মুখটি কোথাও দেখা, কিন্তু সে বিশ্বাস করতে পারছিল না। অঞ্জলিও ভক্তদের রাস্তা দিতে দিতে এগিয়ে যাচ্ছিলেন। তার মুখে একটি শান্ত হাসি ছিল, যেন জীবনের সমস্ত কঠিনতা তাকে আরও মজবুত করে তুলেছে। বিজয় মনোযোগ দিয়ে দেখল, এ তো সেই অঞ্জলি যাকে সে বহু বছর আগে স্টেজে দাঁড়িয়ে প্রত্যাখ্যান করেছিল। বন্ধুরা, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। যে মেয়েটিকে সে বলেছিল তুই আমার যোগ্য নস, সেই মেয়েটি আজ এগিয়ে গিয়ে একজন বড় কর্মকর্তা হয়ে উঠেছে। আর সে একটি গাছের নিচে বসে ভিক্ষ চাইছে। বিজয়ের গলা শুকিয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। তার মনে হলো সে যেন লুকিয়ে যায়, কেউ যেন তাকে চিনতে না পারে। কিন্তু অঞ্জলির নজর হঠাৎ তার ওপর পড়ল। তিনি কয়েক কদম এগিয়ে গিয়ে থামলেন এবং কাছে গিয়ে অনুভব করলেন যে এই চেহারাটি তার অতীতের অংশ। ধীরে ধীরে তিনি নিরাপত্তা রক্ষীদের থামালেন এবং নিজে এগিয়ে গেলেন। বিজয় মাথা নিচু করে বসে রইল। সে ভাবল যে অঞ্জলি তাকে ধমক দেবে অথবা উপেক্ষা করবে, কিন্তু অঞ্জলি শান্ত স্বরে বললেন, কি হয়েছে? কোনো সাহায্য লাগবে? সেই স্বরটি শুনেই বিজয় ভেঙে পড়ল। অশ্রু তার মুখ বেয়ে নামতে লাগল। সে কাঁপতে কাঁপতে বলল, অঞ্জলি, আমি খুব খারাপ মানুষ ছিলাম। আমি তোকে অপমান করেছিলাম। দেখ আজ আমি কি হয়ে গেছি। অঞ্জলির মুখে কোনো অহংকার ছিল না, তার চোখে শুধু দয়া ছিল। তিনি ধীরে ধীরে বললেন, বিজয়, প্রতিটি মানুষ তার কর্মের ফল পায়, কিন্তু ভগবান প্রত্যেককে দ্বিতীয় সুযোগও দেন। বিজয় কাঁদতে কাঁদতে বলল, আমার তো ঘরও নেই, খাওয়ার মতো কিছুও নেই। অঞ্জলি কোনো দেখনদারি না করেই তাকে জল দিলেন এবং পাশে দাঁড়ানো কর্মচারীকে বললেন যে তার জন্য খাবার ও পোশাকের ব্যবস্থা করা হোক। লোকেরা অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। যে মহিলাকে বিজয়ে একসময় অপমান করেছিল, আজ তিনিই তাকে সম্মান দিয়ে উঠিয়ে নিচ্ছিলেন। অঞ্জলি যেতে যেতে শুধু এতটুকু বললেন, অহংকার কখনো কারো সাথে থাকে না বিজয়। জীবন সেটাই যা বিনয়ী হয়ে বাঁচা যায়। বিজয় মাথা নিচু করে সেখানেই বসে রইল।
প্রথমবারের মতো সে অনুভব করল যে ভাগ্য নয়, স্বভাব মানুষকে উঁচু বা নিচু করে। মথুরার সকাল যেন তাকে নতুন শিক্ষা দিয়ে গেল। যাকে তুমি একসময় ছোট ভেবেছিলে, আজ সেই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ভিড় এদিক ওদিক থেকে অঞ্জলিকে প্রণাম করছিল। কিছু লোক তার সততা এবং বিনয়ের কথা বলছিল, কিন্তু অঞ্জলির মনে কিছুক্ষণ আগের দৃশ্যটি ঘুরছিল, যে কিভাবে একসময় তাকে প্রত্যাখ্যান করা, তাকে অপমান করা বিজয় আজ তারই সামনে এক ভাঙা রূপে বসেছিল। অঞ্জলি তার মনকে শক্ত করলেন এবং এগিয়ে গেলেন, কারণ তাকে পরিক্রমার পথও দেখতে হতো এবং ভক্তদের সাথে কথাও বলতে হতো। কিন্তু তিনি প্রতি কয়েক কদম অন্তর পিছন ফিরে বিজয়কে দেখে নিচ্ছিলেন। বিজয়ও সেখানেই বসে তাকে যেতে দেখছিল। তার হৃদয়ে অনুতাপের যন্ত্রণা জ্বলতে থাকার অনুভূতি হচ্ছিল। সে ভাবছিল, যে মেয়েটিকে আমি তুচ্ছ জ্ঞান করেছিলাম, আজ সেই আমাকে সাহায্য করছে। আমি কত ভুল ছিলাম। কিছুটা দূরে গিয়ে অঞ্জলি থামলেন। তার কাছে ভক্তদের একটি দল দাঁড়িয়েছিল, যারা তাকে ব্যবস্থা নিয়ে অভিযোগ জানাচ্ছিল। অঞ্জলি ধৈর্য ধরে সবার কথা শুনতে থাকলেন। তার মুখ শান্ত ছিল, কণ্ঠস্বর মধুর এবং সিদ্ধান্ত স্পষ্ট। পরিক্রমা পথে জায়গায় জায়গায় ভিড় জমেছিল। অঞ্জলিকে অনেক কাজ দেখতে হতো: নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পথের অবস্থা এবং যাত্রীদের সমস্যা। কিন্তু তার মনে আবার সেই প্রশ্নটি উঠল যে বিজয় কি তার কর্মের সত্যিকারের শাস্তি পেয়েছে, নাকি এটা কেবল শুরু। ঠিক সেই সময় তার ড্রাইভার আস্তে করে বলল, ম্যাডাম, সামনের রাস্তা পরিষ্কার আছে, আপনি চাইলে এগিয়ে দর্শন করতে পারেন। অঞ্জলি মাথা নেড়ে হ্যাঁ বললেন এবং এগিয়ে গেলেন। পরিক্রমার সেই পথটিকে খুব পবিত্র মনে করা হয়। লোকেরা খালি পায়ে হাঁটে, ভজন গায় এবং ভগবানের আশীর্বাদ চায়। অঞ্জলি ধীরে ধীরে হাঁটছিলেন। রোদ হালকা হয়ে এসেছিল এবং বাতাসে মাটির গন্ধ মিশেছিল। তার মনে হঠাৎ তার পুরনো জীবনের অনেক দৃশ্য আসতে লাগল। বিয়ের চেয়ার, বিজয়ের চিৎকার, বরযাত্রীর ফিরে যাওয়া, বাবার ভাঙা মুখ। কিন্তু তার সাথে আরও একটি দৃশ্য, তার কঠোর পরিশ্রম, পরীক্ষা পাশের আনন্দ, চাকরির প্রথম দিন। অঞ্জলির হৃদয়ে কোনো প্রতিশোধ ছিল না, কোনো ঘৃণা ছিল না, কেবল একটাই অনুভূতি ছিল, যাকে ভগবান বড় করেন সে কাউকে ছোট দেখে না। পরিক্রমা করতে করতে প্রায় অর্ধেক পথ পেরিয়ে গিয়েছিল। তখনই ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধা তার কাছে এসে বললেন, মা, ভগবান তোমার ভালো করবেন। তুমি এখন যে ভিখারিকে জল দিলে, তাতে ভগবান খুব খুশি হন। অঞ্জনে সেই বৃদ্ধার আশীর্বাদ নিয়ে বিনম্রভাবে হাসলেন। তিনি চাইলেও বলতে পারছিলেন না যে সেই ভিখারি কোনো সাধারণ ভিখারি ছিল না। সে ছিল তার অতীতের সবচেয়ে তিক্ত পাতা। পরিক্রমা শেষ হবার পর অঞ্জলি আবার সেই পথে ফিরে এলেন যেখানে বিজয় বসেছিল। এবার আশেপাশে ভিড় কম ছিল এবং বিজয় একা তার বাটির দিকে তাকিয়েছিল। হয়তো সে বুঝে গিয়েছিল যে অঞ্জলি তাকে না দেখে যাবে না। অঞ্জলি ধীরে ধীরে তার কাছে পৌঁছালেন। বিজয় ওপরে তাকালো এবং তার মুখ লজ্জায় ঝুঁকে গেল। অঞ্জলি কোনো কঠোরতা ছাড়াই বললেন, বিজয়, জীবন আমাদের সুযোগও দেয় আর শিক্ষাও। তুমি ভুল করেছিলে, কিন্তু ভগবান প্রতিটি ভুলের দরজা সবসময় বন্ধ রাখেন না। বিজয়ের চোখ থেকে অশ্রু আবার বইতে শুরু করল। সে বলল, অঞ্জলি, আমি সেই দিনের প্রতিটি কথার জন্য লজ্জিত। আমি তোমাকে দুঃখ দিয়েছি এবং আজ তারই ফল ভোগ করছি। অঞ্জলি শান্তভাবে তার কথা শুনতে থাকলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, আমি তোমার ভুল অনেক আগেই ভুলে গিয়েছিলাম। তোমার কষ্ট দেখে আমার দুঃখ হয়, আনন্দ নয়। যদি তুমি চাও, আমি তোমাকে আশ্রমে থাকার ব্যবস্থা করে দিতে পারি। সেখানে খাবার পাবে এবং চিকিৎসাও। বিজয় কাঁপতে কাঁপতে বলল, তুমি কি সত্যি আমাকে সাহায্য করবে? অঞ্জলি দৃঢ় স্বরে জবাব দিলেন, মানুষের মতো আচরণ করা কখনো ভুল হয় না। পাশে দাঁড়ানো নিরাপত্তারক্ষী বুঝতে পারছিল না যে এই সেই লোক যে একসময় এই ম্যাডামকে অপমান করেছিল। অঞ্জলি কর্মচারীদের নির্দেশ দিলেন, একে নিকটস্থ আশ্রমে পৌঁছে দিন, এনার সম্পূর্ণ যত্ন নেওয়া হোক। বিজয়কে ধরে ওঠানো হলো। সে অঞ্জলির পায়ে পড়তে যাচ্ছিল, কিন্তু অঞ্জলি সাথে সাথেই থামিয়ে বললেন, ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না।
আর কারো হাত ধরে ওঠালে মানুষ বড় হয় না। জীবন আমাদের সেটাই ফিরিয়ে দেয় যা আমরা দিই। বিজয়কে নিয়ে যাওয়া হলো এবং অঞ্জলি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে শান্ত মনে তার অতীতকে দেখতে থাকলেন। তিনি বুঝেছিলেন যে ভগবান দেরিতে বিচার করেন, কিন্তু খুব সঠিক বিচার করেন। অঞ্জলি কিছুক্ষণ পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে রইলেন, যেখান থেকে বিজয়কে আশ্রমের লোকেরা নিয়ে যাচ্ছিল। তার চোখে না কোনো অহংকার ছিল, না কোনো প্রতিশোধ, কেবল একটা গভীর শান্তি ছিল যে সে তার অতীতকে ঘৃণা ছাড়াই মানবতার পথে হেঁটে পিছনে ফেলে এসেছে। ধীরে ধীরে ভক্তদের ভিড় এগিয়ে গেল। রাস্তায় শান্ত পরিবেশ নেমে এলো। অঞ্জলি আকাশের দিকে তাকালেন এবং মনে মনে বললেন, হে মথুরার নাথ, আমাকে এত ক্ষমতা দেওয়ার জন্য ধন্যবাদ যে আমি কাউকে নিচে না নামিয়ে বরং উপরে তুলতে সক্ষম হলাম। তিনি তার টিমের সাথে গাড়ির কাছে ফিরলেন। নিরাপত্তা রক্ষীরা দরজা খুলল, কিন্তু অঞ্জলি বসার আগে একবার পিছনে ঘুরলেন। তিনি দূরে যেতে থাকা বিজয়কে দেখলেন, কাঁপতে কাঁপতে অন্য কারোর সাহায্য নিয়ে হেঁটে যাওয়া। তার মনে হলো যেন ভগবান এটাই দেখাচ্ছেন যে জীবনে অহংকার বালির মতো, যত শক্ত করে ধরবে তত দ্রুত হাত থেকে পিছলে যাবে। গাড়িতে বসতেই তার ড্রাইভার বলল, ম্যাডাম, আজ আপনি যা করলেন এমন অফিসার খুব কমই করে। অঞ্জলি হালকা হাসলেন এবং বললেন, অফিসার হওয়ার আগে আমরা মানুষ হই। যদি মানবতাই হারিয়ে যায় তবে পদের মানে কি থাকবে? গাড়ি এগিয়ে চলল। রাস্তায় ভক্ত, সাধু, শিশু সবাই অঞ্জলিকে শ্রদ্ধার চোখে দেখছিল। তার এই অনুভূতি হলো যে সম্মান পাওয়ার জন্য সুন্দর মুখের নয়, সুন্দর আচরণের প্রয়োজন হয়। অন্যদিকে আশ্রমের লোকেরা বিজয়কে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছিল। বিজয় একটি সাধারণ ঘরে বসেছিল। সে গরম খাবার পেল, পোশাক পেল এবং বহু মাস পর প্রথমবারের মতো একটি পরিষ্কার বিছানা পেল। সে খাবারের সুবাস শুকল এবং তার চোখ জলে ভরে উঠল। সে বিড়বিড় করল, আজ আমি যা পাচ্ছি তা তারই দয়া। বিজয় ধীরে ধীরে খেল। প্রতিটি লোকমা তাকে অহংকার ভেঙে যাওয়ার স্বাদ দিচ্ছিল। তার মনে হলো যেন ভগবান তার চোখ খুলে দিয়েছেন। খাবার শেষ করে সে দেওয়ালে হেলান দিয়ে বসল। পুরো ঘর শান্ত ছিল, কিন্তু তার মনে ছিল ঝড়। সে তার অতীতের মুহূর্তগুলো মনে করতে লাগল। ঘোড়ায় চড়ে দম্ভ দেখানো, অঞ্জলিকে তাচ্ছিল্যের চোখে দেখা, তার বাবাকে অপমান করা, গর্বের সাথে বরযাত্রী ফিরিয়ে নিয়ে যাওয়া। তারপর হঠাৎ তার সেই মুহূর্তটি মনে পড়ল যখন অঞ্জলি আজ বললেন, মানুষের মতো আচরণ করা কখনো ভুল হয় না। সে হাউমাউ করে কেঁদে উঠল। সে প্রথমবার স্বীকার করল, আমি সারা জীবন শুধু রূপ দেখেছি, কিন্তু অঞ্জলির মতো মন দেখিনি, তাই আজ এখানে আছি। আশ্রমের এক সেবক এলো এবং বলল, ভাইয়া, যদি আপনি চান তবে এখানে রোজ সন্ধ্যায় ভজন হয়, মনে শান্তি পাবেন। বিজয় মাথা নেড়ে হ্যাঁ বলল। সে অনুভব করছিল যে জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তার মাথায় হাত রেখেছে। কিন্তু বন্ধুরা, সন্ধ্যায় যখন ভজন শুরু হলো, বিজয় সবার পিছনে বসে গেল। মৃদঙ্গের হালকা তাল এবং রাধে রাধের গুঞ্জন তার হৃদয়ে নামতে লাগল। একসময় সে এসব বিষয় নিয়ে হাসত, কিন্তু আজ সেই ভজন তার ভাঙা আত্মাকে জোড়া লাগাচ্ছিল। সেই রাতে বিজয় প্রথমবার মন থেকে প্রার্থনা করল, হে ভগবান, আমাকে নতুন পথ দেখাও। অন্যদিকে অঞ্জলি তার সরকারি গেস্ট হাউসে ফিরে এসেছিলেন। তিনি ক্লান্ত ছিলেন, কিন্তু মন খুব শান্ত ছিল। তিনি ডায়েরি বের করলেন এবং আজকের ঘটনাটি লিখলেন, আজ আমি আমার অতীতকে ভেঙে পড়তে দেখলাম এবং আমার বর্তমানকে উঠে দাঁড়াতে দেখলাম। সত্যি, ভগবান দেরি করেন কিন্তু অবিচার করেন না। অঞ্জলির এই কথাটি তার হৃদয়ে চিরদিনের জন্য গেঁথে গেল। পরের দিন আশ্রম থেকে খবর এলো যে বিজয় ভালো আছে এবং সেবকারীদের কথা মানছে। এটা শুনে অঞ্জলি শুধু এতটুকু বললেন, ভগবান তার পথ আলোকিত করুন। কয়েকদিন পর বিজয় আশ্রমে ছোট একটি কাজ ধরলেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, জল ভরা, ভজনের প্রস্তুতি করানো। এখন সে হাত পেতে নয়, পরিশ্রম করে খাবার খেত। তার চেহারায় এক অন্যরকম শান্তি নেমে আসতে শুরু করেছিল। গ্রামে এই কথাও ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো যে এসডিএম ম্যাডাম সেই ভিখারিকে সাহায্য করেছেন যে একসময় তাকে প্রত্যাখ্যান করেছিল। লোকেরা বলতো, শিবনাথের মেয়ে অঞ্জলি তো সত্যিই সোনার তৈরি। বিজয়ের ভেতরেও একটি পরিবর্তন এসেছিল। সে অনুভব করল যে অঞ্জলি সৌন্দর্যের নয়, চরিত্রের উদাহরণ। সে ভগবানের কাছে
একটি জিনিস চাইল, আমাকে শক্তি দাও যাতে আমি আমার অবশিষ্ট জীবনকে শুধরে নিতে পারি। এবং সেখানেই আশ্রমের উঠোনে বসে সে প্রথমবার মন থেকে হাসল, কারণ সে বুঝতে পেরেছিল সময়ের বিচার কখনো পক্ষপাতিত্ব করে না। অহংকার ঝোঁকে পড়ে আর বিনয় মাথা উঁচু করে দাঁড়ায়। প্রিয় বন্ধুরা, এই গল্পটি পড়তে পড়তে আমরা অনেক অনুভূতির মধ্যে দিয়ে যাই। দুঃখ, অপমান, সংগ্রাম, অনুতাপ, বিনয় এবং শেষে মানবতার জয়। অঞ্জলি আর বিজয়ের জীবন আমাদের খুব গভীর শিক্ষা দেয়, এমন শিক্ষা যা আমাদের দৈনন্দিন জীবনকেও বদলে দিতে পারে। গল্পের শুরু হয় এক অপমান দিয়ে। একজন সাধারণ দেখতে মেয়েকে তার রূপের কারণে প্রত্যাখ্যান করা হয়। তার বাবার অপমান হয় এবং পুরো বরযাত্রী তার সম্মানকে পদদলিত করে চলে যায়। সেই সময় এমন মনে হয় যে অঞ্জলি ভেঙে পড়বে, সে হার মানবে, অথবা সে নিজেকে কখনো পৃথিবীর সামনে তুলে ধরতে পারবে না। কিন্তু অঞ্জলি এমন একটি সিদ্ধান্ত নিল যা প্রতিটি মানুষের জীবনে কোথাও না কোথাও গ্রহণ করা উচিত: অন্যের চোখে নিজের জীবনের মূল্য নির্ধারণ না করা। দুঃখ, তাচ্ছিল্য এবং উপহাস তার সামনে দেওয়ালের মতো দাঁড়িয়েছিল, কিন্তু সে সেই দেওয়াল ভাঙার চেষ্টা করেনি। সে সেই দেওয়াল টপকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করল। এটাই ছিল তার সবচেয়ে বড় জয়। বিজয়ের জীবনও একটি উদাহরণ, তবে এই উদাহরণ অহংকারের পরিণতির। সে সুন্দর ছিল, আকর্ষণীয় ছিল, রূপ নিয়ে গর্ব করত, কিন্তু ভেতর থেকে ফাঁকা ছিল, না বিনয়, না সম্মান, না ধৈর্য। যখন জীবন বাঁক নিল, তখন তার রূপ, তার দম্ভ, তার সৌন্দর্য সবই ব্যর্থ প্রমাণিত হল। চাকরি গেল, ঘর ছাড়তে হলো, বন্ধুরা দূরে সরে গেল, পরিবার ভেঙে গেল এবং শেষে তার অহংকারও। যে মানুষটি একসময় বরের ঘোড়ায় চড়ে হাসতে হাসতে অন্যদের ছোট দেখিয়েছিল, সেই আজ ক্ষুধায় কাতর, ছেঁড়া পোশাকে মথুরার গলিতে ভিক্ষা চাইতে দেখা গেল। এটাই গল্পের সবচেয়ে বড় সত্য। সময়ের বিচার খুব শান্ত হয়, কিন্তু একেবারে সঠিক হয়। অঞ্জলি আজ এসডিএম ছিলেন, সরকারি গাড়ি চড়ে দ্বাদশ বন পরিক্রমা করছিলেন। তিনি সেই মেয়েটিই ছিলেন যাকে একসময় কুৎসিত বলে অপমান করা হয়েছিল, আর সেই পথেই সেই বিজয় বসেছিল যে তাকে প্রত্যাখ্যান করেছিল। কেমন পরিহাস যে জীবন কখনো কখনো আমাদের সেই মোড়েই নিয়ে আসে যেখানে আমাদের ভুলগুলোর আয়না স্পষ্ট দেখা যায়। অঞ্জলি চাইলে বিজয়ের দিক থেকে চোখ ফিরিয়ে নিতে পারতেন, তিনি চাইলে তাকে অপমানও করতে পারতেন, তিনি চাইলে তার পদের অহংকার দেখাতে পারতেন, কিন্তু তিনি এমন কিছুই করলেন না। তিনি শান্ত রইলেন, তিনি করুণা দেখালেন, তিনি মানবতার হাত বাড়ালেন। এই বিষয়টি অঞ্জলিকে মহান করে তোলে, এই কথাটি গল্পটিকে এত গভীর এবং সত্য করে তোলে। এই গল্পের মূল বার্তা আমাদের জীবনের অনেক দিককে স্পর্শ করে। সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু স্বভাব এবং সংস্কৃতি জীবনভর সাথে থাকে। রূপ দেখে সম্পর্ক তৈরি করা কখনো স্থায়ী হয় না। অঞ্জলি হয়তো সুন্দরী ছিলেন না, কিন্তু তার ভেতরের সৌন্দর্য ছিল অনেক বড়। পরিশ্রম, ধৈর্য, সম্মান, বিনয়। বিজয়ের রূপ এবং তার অহংকার অল্প কয়েক বছরেই শেষ হয়ে গেল, কিন্তু অঞ্জলির ভালোত্ব তাকে জীবনের উচ্চতায় নিয়ে গেল। আমাদের সকলেরই এটা বোঝা উচিত, মুখ নয়, চরিত্রই সম্পর্কের ভিত্তি। মানবতা সবচেয়ে বড় পদ। অঞ্জলি একজন এসডিএম ছিলেন, কিন্তু তার জন্য পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল না। তার জন্য মানবতা ছিল সবার আগে। যে ব্যক্তি তাকে অপমান করেছিল, তারই তিনি সাহায্য করলেন। এই কাজ কোনো সাধারণ মানুষ করতে পারে না, এর জন্য বড় হৃদয়ের প্রয়োজন। আমাদের সকলের মনে রাখা উচিত, পদ দিয়ে নয়, ব্যবহার দিয়েই সম্মান পাওয়া যায়। ভগবান দেরিতে দেন, কিন্তু খুব সুন্দর দেন। অঞ্জলির জীবনের প্রমাণ। যাকে লোকেরা সাধারণ ভাবত, ভগবান তাকে অসাধারণ করে দিলেন। এবং বিজয়কেও ভগবান শিক্ষা দিলেন, কেউ ঘৃণা দিয়ে নয়, বরং উপলব্ধি এবং অনুশোচনা দিয়েই বদলায়। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা সেটাই যা অঞ্জলি বিজয়কে বলেছিলেন, অহংকার কাউকে উঁচু করে না এবং বিনয় কাউকে ছোট করে না। তাই আমাদের সবসময় তিনটি জিনিস জীবনভর মনে রাখা উচিত। কখনো কাউকে রূপ বা দারিদ্র্য দেখে ছোট ভাববেন না, নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন। সময় অবশ্যই পাল্টায়, কাউকে নিচে নামানোর নয়, ওপরে তোলার চেষ্টা করুন। এটাই মানবতা। প্রিয় বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে, আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন গল্পের সাথে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।